প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে, এন এম। প্রথম প্রশ্ন, কোষ প্রাচীর কি? দ্বিতীয় প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুকে শক্তিঘর বলা হয়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চিত্র এম মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এটি বর্ণময় কেন, ব্যাখ্যা করো। এবং 4 নম্বর প্রশ্ন, চিত্র এন এ ঢাকা উদ্ভিদটি 8-10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর বলতে কোষের সেই অংশকে বোঝানো হয় যা উদ্ভিদ কোষের সর্বাপেক্ষা বাইরের দিকে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরের জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, কোষের কোন অঙ্গাণুকে শক্তিঘর বলা হয়, ব্যাখ্যা করো। কোষের মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপাদনে কয়েকটি ধাপ সম্পন্ন হয়। শ্বসন ক্রিয়ার 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল ক্রেবস সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর প্রথম ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় ও তৃতীয় এবং চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ার কোষের ভিতরে থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্র এম মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এটি বর্ণময় কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকে এম চিত্রটি গাজরের। গাজর মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এটি বর্ণময়। গাজরের বর্ণময়ের জন্য মাটির নিচে থাকা দায়ী নয়, এর পেছনে আছে বিজ্ঞানসম্মত একটি কারণ। গাজরের রঙের জন্য দায়ী ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিডের এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যাকে বলা হয় বিটা ক্যারোটিন। গাজরের একটি জিনগত বৈশিষ্ট্য হল বিটা ক্যারোটিন উৎপাদন করা। এই জিনগত বৈশিষ্ট্যটি গাজরকে অন্য অনেক ফল ও শাকসবজি থেকে আলাদা করে। এছাড়া মাটির ধরন, পানির পরিমাণ এবং অন্যান্য খনিজ পদার্থের উপস্থিতি বিটা ক্যারোটিনের পরিমাণকে প্রভাবিত করে। বিটা ক্যারোটিন হলো এক ধরনের রঞ্জক পদার্থ যা গাছের পাতা, ফুল এবং ফলের মধ্যে পাওয়া যায়। এটি সূর্যের আলো শোষণ করে এবং গাছকে শক্তি উৎপাদনে সাহায্য করে। বিশেষ করে বিটা ক্যারোটিনের নীল এবং বেগুনি রঙের আলো শোষণ করে এবং কমলা বা লাল রঙের আলো প্রতিফলিত করে। সুতরাং বলা যায়, গাজর মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে একটি বর্ণময় দেখায়। সৃজনশীলের শেষ প্রশ্ন ছিল, চিত্র এন এ ঢাকা উদ্ভিদটি 8-10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। উদ্দীপকে এন চিত্রটি টবে ঢাকা কিছু সবুজ দুর্বাঘাস। সবুজ দুর্বাঘাসকে 8-10 দিন টবে ঢেকে রাখার পর তা সাদা হয়ে যাবে। সবুজ দুর্বাঘাসের কোষে থাকে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোফিল নামে রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। শ্বাসকষ্টের সময় খাদ্য তৈরি করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, সেসব অংশে কোষে লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড থাকে। টবে থাকার কারণে সবুজ দুর্বাঘাস সূর্যের আলো পাবে না, ফলে আলোর অভাবে ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে। 8-10 দিন পর টব সরিয়ে নিলে দেখা যাবে সবুজ দুর্বাঘাস সাদা হয়ে গেছে। আবার সাদা দুর্বাঘাস সূর্যের আলোয় কিছুদিন রাখলে লিউকোপ্লাস্ট পুনরায় ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তখন সাদা দুর্বাঘাস রূপান্তরিত হয়ে যাবে, সবুজ দুর্বাঘাসে পরিণত হয়ে যাবে। সুতরাং বলা যায়, টবে
ঢাকা কিছু সবুজ দুর্বাঘাস, 8-10 দিন পর তা সাদা হয়ে যাবে। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।